দ্য আর্ট অফ সেডাকশন, রবার্ট গ্রিনের বিখ্যাত বই অবলম্বনে অডিও বুক। কল্পনা করুন একজন মানুষকে, যে ঘরে ঢোকে এবং সবার দৃষ্টি তার দিকে ঘুরে যায়। সে কথা বলে এবং মানুষ মুগ্ধ হয়ে শোনে। সে চলে যায় এবং মানুষ তাকে মনে রাখে। এই ক্ষমতার নাম কি সৌন্দর্য? না। সম্পদ? না। ভাগ্য? একদমই না। এই ক্ষমতার নাম হল সিডাকশন, মোহ, আকর্ষণ, প্রলোভন। রবার্ট গ্রিন তার যুগান্তকারী বই দি আর্ট অফ সিডাকশনে বলেছেন, সিডাকশন কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি শিল্প। এটি শেখা যায়, অনুশীলন করা যায়, আয়ত্ত করা যায়। আজকের এই অডিও বুকে আমরা জানব কিভাবে মানুষ মোহিত হয়, কিভাবে প্রভাব বিস্তার করা যায় এবং কিভাবে যে কোনো পরিস্থিতিতে আপনি হয়ে উঠতে পারেন অপ্রতিরোধ্য। অধ্যায় 1, সিডাকশন আসলে কি? প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। অনেকে ভাবেন সিডাকশন মানে শুধু প্রেম বা যৌন আকর্ষণ, কিন্তু রবার্ট গ্রিন বলেন সিডাকশন আরও বিশাল একটি ধারণা। সিডাকশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি কাউকে তার নিজের ইচ্ছায় আপনার দিকে আকৃষ্ট করেন। জোর নয়, চাপ নয়, কৌশলে, ধীরে ধীরে মনের গভীরে প্রবেশ করা। একজন রাজনীতিবিদ যখন ভোটারদের হৃদয়ে জয় করেন, সেটাও সিডাকশন। একজন নেতা যখন তার দলকে অনুপ্রাণিত করেন, সেটাও সিডাকশন। একজন উদ্যোক্তা যখন বিনিয়োগকারীকে বিশ্বাস করান, সেটাও সিডাকশন। ইতিহাস জুড়ে যারা সফল হয়েছেন, ক্লিওপেট্রা থেকে নেপোলিয়ন, কেনেডি থেকে স্টিভ জবস, তারা সবাই এই শিল্পে পারদর্শী ছিলেন। সিডাকশন হল মানুষের মনের ভাষা বোঝা এবং সেই ভাষায় কথা বলা। অধ্যায় 2, 9 ধরনের সেডুসার। রবার্ট গ্রিন বলেন, পৃথিবীতে 9 ধরনের সেডুসার আছেন। প্রতিটি ধরন আলাদা কৌশলে মানুষকে মোহিত করে। প্রথম, দ্য সাইরেন। সাইরেন হল এমন একজন নারী যিনি পুরুষের কল্পনার জগতে বাস করেন। তিনি বাস্তব কিন্তু অধরা মনে হন। তার উপস্থিতি, তার চলাফেরা, তার কণ্ঠস্বর, সব কিছুতে একটা জাদু আছে। কিন্তু এই জাদু স্বাভাবিক নয়, এটা সযত্নে তৈরি। ক্লিওপেট্রা ছিলেন এই ধরনের সবচেয়ে বড় উদাহরণ। তিনি সবচেয়ে সুন্দরী নারী ছিলেন না, কিন্তু তিনি জানতেন কিভাবে একজন পুরুষের মনে অবিস্মরণীয় ছাপ ফেলতে হয়। জুলিয়াস সিজারের সাথে তার প্রথম সাক্ষাতের কথা ভাবুন। সিজার তখন মিশরে এসেছেন ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে। ক্লিওপেট্রা তখন নির্বাসিত, তার ভাই তাকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে। সিজারের কাছে পৌঁছানো দরকার, কিন্তু শত্রুরা চারদিকে। তিনি কি করলেন? একটি গালিচার ভেতরে নিজেকে মুড়িয়ে সিজারের কাছে পাঠালেন। গালিচা খুললে বেরিয়ে এলেন ক্লিওপেট্রা। এই প্রবেশটাই ছিল সিডাকশনের প্রথম পদক্ষেপ। একটা নাটকীয়তা, একটা অপ্রত্যাশিততা, একটা সাহস। কিন্তু শুধু এটুকুতেই তিনি থামেননি। ক্লিওপেট্রা 7টি ভাষায় কথা বলতেন, যেখানে তার আগের মিশরীয় রানীরা শুধু মিশরীয় ভাষায় কথা বলতেন। সিজারের সাথে তিনি লাতিনে কথা বললেন। এটা সিজারকে অবাক করল। তিনি অনুভব করলেন এই নারী সাধারণ নন। এরপর ক্লিওপেট্রা তার সাথে রাজনীতি, দর্শন, ইতিহাস নিয়ে কথা বললেন সমকক্ষের মতো। সেই যুগে নারীরা এমন কথা বলতো না। সিজারের কাছে তিনি হয়ে উঠলেন এক রহস্যময় পৃথিবীর প্রতিনিধি। সিজার তার প্রেমে পড়লেন না শুধু, তিনি তার মোহে আটকা পড়লেন। কিন্তু এই গল্প এখানেই শেষ হয়নি। খ্রিস্টপূর্ব 44 সালে রোমের একদল সিনেটর সিজারকে হত্যা করল। তারা মনে করেছিল সিজার অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে উঠছেন। সিনেটের ভেতরেই ছুরিকাঘাতে তাকে হত্যা করা হলো। ক্লিওপেট্রা তখন একা হয়ে পড়লেন। সিজারের মৃত্যুর পর রোমে ক্ষমতার লড়াই শুরু হলো। এই লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠলেন মার্ক অ্যান্টনি, যিনি ছিলেন সিজারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী এবং রোমের অন্যতম প্রধান সেনাপতি। ক্লিওপেট্রা বুঝলেন মিশরকে টিকিয়ে রাখতে হলে এই নতুন ক্ষমতাধর মানুষটিকেও তার পাশে আনতে হবে, এবং তিনি ঠিক সেটাই করলেন। মার্ক অ্যান্টনি তাকে ডেকে পাঠিয়েছেন তার জাহাজে।
কিন্তু ক্লিওপেট্রা সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন, বরং অ্যান্টনিকে নিমন্ত্রণ জানালেন তার জাহাজে আসতে। তিনি এমন একটি জাহাজে এলেন যার পাল সোনালি, দাঁড় রূপার তৈরি, সুগন্ধি ধোঁয়া চারদিকে ছড়াচ্ছে। তিনি নিজে বসে আছেন দেবী অ্যাফ্রোদিতির পোশাকে। অ্যান্টনি তাকে দেখে হতবাক হয়ে গেলেন। সেদিন থেকে অ্যান্টনি তার মোহে এমনভাবে আটকে গেলেন যে রোমের শাসনও তার কাছে গৌণ হয়ে পড়ল। ক্লিওপেট্রার কৌশল ছিল মানুষের কল্পনাকে জাগিয়ে দাও, নিজেকে এমনভাবে উপস্থাপন করো যেন তুমি স্বাভাবিক বাস্তবতার চেয়ে বড় কিছু। মানুষ তোমার সাথে থাকতে চাইবে, কারণ তোমার সাথে থাকলে মনে হয় সাধারণ জীবন থেকে বাইরে কোথাও আছে। দ্বিতীয়, দ্য রেক। রেক হলো এমন একজন পুরুষ যার মধ্যে একটা অদম্য আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই আকাঙ্ক্ষা শুধু নিজের জন্য নয়, তিনি যার প্রতি মনোযোগ দেন সেই মানুষটির জন্য। সাধারণ পুরুষ নারীর কাছে কি চায় সেটা নিয়ে ব্যস্ত থাকে, রেক ব্যস্ত থাকে নারীকে কি অনুভব করাতে চায় সেটা নিয়ে। এই পার্থক্যটাই সবকিছু। রবার্ট গ্রিন বলেন, নারীরা গভীরে যা চান তা হল কেউ তাদের সম্পূর্ণভাবে দেখুক, শুধু বাইরের সৌন্দর্য নয়, ভেতরের জটিলতা, স্বপ্ন, ভয়, আকাঙ্ক্ষা সবকিছু। রেক এটাই করেন। তিনি একজন নারীর সামনে এমনভাবে উপস্থিত হন যে সেই নারী অনুভব করেন এই মানুষটি আমাকে সত্যিকারভাবে দেখছে। ইতিহাসের বিখ্যাত রেক ছিলেন ক্যাসানোভা। ক্যাসানোভা সম্পর্কে মানুষ মনে করে তিনি শুধু চালাক এবং মিথ্যাবাদী ছিলেন, কিন্তু তার ডায়েরি পড়লে দেখা যায় তিনি প্রতিটি নারীর প্রতি সত্যিকারের মুগ্ধতা অনুভব করতেন। তিনি তাদের গল্প শুনতেন, তাদের কবিতা লিখতেন, তাদের বিশেষ মুহূর্তগুলো মনে রাখতেন। রেকের সবচেয়ে বড় অস্ত্র হল সে নারীকে অনুভব করায় যে তুমি বিশেষ, তুমি অন্যদের মতো। না, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি আগে কখনো দেখিনি। এই অনুভূতি নারীর মনে এক গভীর টান তৈরি করে, কারণ বেশিরভাগ মানুষ সারা জীবন এই অনুভূতির জন্য অপেক্ষা করে যে কেউ তাকে সত্যিকারভাবে দেখুক। রেকের আরেকটি গুণ হল তিনি নিয়ম মানেন না। সমাজ যা বলে, প্রচলন যা বলে, সেটা তাকে থামায় না। এই সাহস এবং স্বাধীনতা নারীর কাছে আকর্ষণীয়, কারণ নারীর জীবনে অনেক সময় নিয়মের বোঝা থাকে। রেক সেই বোঝা থেকে মুক্তির স্বাদ দেন। তৃতীয়, দি আইডিয়াল লাভার। আইডিয়াল লাভার হলেন এমন একজন যিনি মানুষের অপূর্ণ স্বপ্নটা বুঝতে পারেন। প্রতিটি মানুষের মনে একটা গোপন স্বপ্ন থাকে। হয়তো কেউ চান কেউ তাকে সত্যিকারের নায়িকার মতো ভালোবাসুক, হয়তো কেউ চান কেউ তার প্রতিভাকে স্বীকৃতি দিক যা তার পরিবার কখনো দেয়নি, হয়তো কেউ চান তার জীবনে একটু রোমাঞ্চ আসুক। আইডিয়াল লাভার প্রথমে শোনেন, পর্যবেক্ষণ করেন এবং তারপর নিজেকে সেই স্বপ্নের প্রতিরূপ হিসেবে উপস্থাপন করেন। ইতিহাসে এর সবচেয়ে বড় উদাহরণ হলেন হেনরি স্ট্যান্ডেল। তিনি ছিলেন একজন ফরাসি লেখক। বিশেষভাবে সুদর্শন ছিলেন না, কিন্তু তিনি যেসব নারীর সাথে কথা বলতেন তাদের প্রত্যেকের কাছে এমন আচরণ করতেন যে মনে হতো এই নারী পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষ। তিনি তাদের লেখা, তাদের চিন্তা, তাদের স্বপ্নকে গুরুত্ব দিতেন এবং সেই গুরুত্বই তাদের তার প্রতি আকৃষ্ট করত। চতুর্থ, দ্য ড্যান্ডি। ড্যান্ডি হলেন এমন একজন যিনি প্রচলিত সংজ্ঞার বাইরে থাকেন। তিনি কঠোরভাবে পুরুষালীও নন, কঠোরভাবে নারীসুলভও নন। তার মধ্যে দুটোরই মিশ্রণ আছে। এই অস্পষ্টতা মানুষকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্তি কৌতূহল জন্ম দেয়। মানুষ ভাবে এই মানুষটা কে, তাকে বোঝার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করতে করতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অস্কার ওয়াইল্ড ছিলেন এই ধরনের সবচেয়ে বড় উদাহরণ। তার পোশাক, তার কথা বলার ধরন, তার দর্শন সব কিছু ছিল অপ্রচলিত। মানুষ তাকে ভালোবাসত, ঘৃণা করত, কিন্তু কেউ তাকে উপেক্ষা করতে পারত না। এবং উপেক্ষা না করতে পারাটাই সিডাকশনের সবচেয়ে বড় সাফল্য। পঞ্চম, দ্য ন্যাচুরাল। ন্যাচুরাল হলেন এমন একজন যিনি শিশুর মতো স্বতঃস্ফূর্ত,
কোনো ভনিতা নেই, কোনো কৃত্রিমতা নেই। তারা যা অনুভব করেন তাই বলেন, যা ভালো লাগে তাই করেন। প্রাপ্তবয়স্ক মানুষের জীবন নিয়মে ভরা। কি বলবো না, কি করা উচিত নয়, এই হিসাবের মধ্যে মানুষ হাঁপিয়ে ওঠে। ন্যাচারালের কাছে গেলে সেই হিসাব ভুলে যাওয়া যায়। তার নির্দোষ আনন্দ, তার খোলামেলা হাসি মানুষকে টানে। মার্লিন মনরো ছিলেন এই ধরনের সেডুসার। তিনি বিশ্বের সবচেয়ে কাম্য নারীদের একজন ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার শিশুসুলভ সরলতা। মানুষ তাকে দেখলে রক্ষা করতে চাইত, কাছে থাকতে চাইত। ষষ্ঠ, দ্য কোকুয়েট। কোকুয়েট হলেন এমন একজন যিনি মনোযোগ দেন, উত্তাপ দেন, তারপর হঠাৎ সরিয়ে নেন। মানুষ যা সহজে পায় তার মূল্য দেয় না, কিন্তু যা একটু কষ্ট করে পেতে হয় তার জন্য ব্যাকুল হয়। কোকুয়েট এই মানবিক দুর্বলতাটাকে ব্যবহার করেন। যখন আপনি তাদের প্রতি আগ্রহী, তারা দূরে সরে যান। আপনি যখন দূরে সরতে শুরু করেন, তারা আবার কাছে আসেন। এই টানা পড়েন আপনাকে তাদের প্রতি আরও বেশি আটকে রাখে। নেপোলিয়নের প্রেমিকা জোসেফিন ছিলেন এই ধরনের সেডুসার। নেপোলিয়ন যখন যুদ্ধে থাকতেন, জোসেফিন তাকে চিঠি লিখতেন না। নেপোলিয়ন পাগল হয়ে যেতেন। বাড়ি ফিরে এসে জোসেফিনকে সব দিতে চাইতেন। জোসেফিনের এই উদাসীনতাই নেপোলিয়নকে তার কাছে বেঁধে রেখেছিল। সপ্তম, দ্য চার্মার। চার্মার হলেন এমন একজন যিনি আপনাকে অনুভব করান যে পৃথিবীতে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তিনি আপনার কথা শোনেন সত্যিকারভাবে। তিনি আপনার মতামতকে সিরিয়াসলি নেন। তিনি আপনার জোবসে হাসেন। তিনি আপনার সাফল্যে গর্বিত হন। এই ধরনের মনোযোগ অত্যন্ত বিরল। বেশিরভাগ মানুষ অন্যের কথা শুনতে গিয়ে আসলে নিজের পরবর্তী বাক্যটা ভাবছে। চার্মার সত্যিকারভাবে শোনেন, এবং এই বিরলতাই তার সবচেয়ে বড় অস্ত্র। বিল ক্লিন্টন সম্পর্কে যারা বলেছেন, তারা প্রায় সবাই একটা কথা বলেছেন। তার সাথে কথা বলার সময় মনে হতো পৃথিবীতে শুধু আপনারা দুজন আছেন। তিনি ঘরে হাজারো মানুষের মাঝে থাকলেও যার সাথে কথা বলতেন, তাকে অনুভব করাতেন একমাত্র সেই তার কাছে গুরুত্বপূর্ণ। অষ্টম, দ্য চ্যারিসম্যাটিক। চ্যারিসম্যাটিক হলেন এমন একজন যার ভেতর থেকে একটা শক্তি বের হয়। আপনি তাকে দেখলেই অনুভব করেন এই মানুষটা আলাদা, কিছু একটা আছে। এই শক্তির উৎস কি? রবার্ট গ্রিন বলেন, এটা আসে গভীর বিশ্বাস থেকে। যে মানুষ তার নিজের উদ্দেশ্যে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন, যে মনে করেন তিনি কিছু একটা পরিবর্তন করতে পারবেন, তার মধ্যে এই শক্তি স্বাভাবিকভাবেই তৈরি হয়। মহাত্মা গান্ধীর কথা ভাবুন। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন, কিন্তু তার কাছে গেলে মানুষ অনুভব করত এই মানুষটির বিশ্বাস অটল। এই মানুষটি কিছু একটা জানেন যা অন্যরা জানে না। এই অনুভূতি লাখ লাখ মানুষকে তার পেছনে টেনে এনেছিল। নবম, দ্য স্টার। স্টার হলেন এমন একজন যিনি নিজের চারদিকে একটা দূরত্ব এবং রহস্য বজায় রাখেন। তারা সবসময় সম্পূর্ণভাবে পাওয়া যান না। তাদের একটা অন্য পৃথিবী আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নেই। এই দূরত্বই মানুষকে আগ্রহী করে রাখে। মানুষ তাদের জীবন, তাদের ভাবনা, তাদের রহস্য জানতে চায়। এই কৌতূহলই তাদের শক্তি। অধ্যায় ৩, সিডাকশনের গভীর কৌশলসমূহ। এখন আমরা সিডাকশনের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথম কৌশল, সঠিক মানুষকে বেছে নিন। রবার্ট গ্রিন বলেন, সিডাকশন সবার উপর সমানভাবে কাজ করে না। কিছু মানুষ স্বভাবতই বেশি সংবেদনশীল, তারা বেশি কল্পনাপ্রবণ। তারা জীবনে কিছু একটার খোঁজে আছেন, উত্তেজনা, ভালোবাসা, স্বীকৃতি বা পরিবর্তন। এদের চেনার উপায় হলো তারা সাধারণত একটু বিষণ্ণ বা অতিরিক্ত রোম্যান্টিক বা একাকী। তারা নতুন মানুষের সাথে দ্রুত আগ্রহী হয়ে পড়েন। তাদের কাছে জীবনে কিছু একটা মিসিং মনে হয়। এই মানুষগুলোই সিডাকশনের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ তারা ইতিমধ্যেই প্রস্তুত, শুধু সঠিক মানুষের অপেক্ষায় আছেন। দ্বিতীয় কৌশল, একটি মিথ্যা নিরাপত্তা তৈরি করুন। মানুষ তখনই তার গভীরতম অনুভূতি প্রকাশ করে যখন সে মনে করে নিরাপদ, যখন সে মনে করে বিপদ নেই। শুরুতে নিজেকে নিরীহ করে উপস্থাপন করুন।
বন্ধুর মতো আচরণ করুন। কোনো ইঙ্গিত দেবেন না যে আপনার গভীরতর উদ্দেশ্য আছে। মানুষ যখন ভাববে আপনি শুধু একজন ভালো বন্ধু, তখন তারা সজাগ থাকবে না। তাদের মনের দরজা খুলে যাবে এবং তখনই আপনি ধীরে ধীরে গভীরে যেতে পারবেন। তৃতীয় কৌশল, রহস্য তৈরি করুন। মানুষের মন সবসময় অজানার দিকে ছোটে। যা সম্পূর্ণভাবে জানা তা নিয়ে কৌতূহল থাকে না। নিজেকে কখনো সম্পূর্ণ প্রকাশ করবেন না। কিছুটা রহস্য সবসময় রাখুন। কখনো এমন কিছু বলুন যা একটু অস্পষ্ট, যা মানুষ ভাবতে বাধ্য হয়। কখনো এমন আচরণ করুন যা একটু অপ্রত্যাশিত। এই অস্পষ্টতাগুলো মানুষকে আপনার প্রতি ব্যস্ত রাখে। তারা আপনাকে বোঝার চেষ্টা করে এবং এই বোঝার প্রচেষ্টাটাই তাদের আপনার সাথে মানসিকভাবে জড়িত করে ফেলে। চতুর্থ কৌশল, তাদের পরিচয়ের গভীরে আঘাত করুন। প্রতিটি মানুষের একটা আত্মপরিচয় আছে। তারা নিজেকে কিভাবে দেখেন? হয়তো তিনি নিজেকে একজন বুদ্ধিমান মানুষ মনে করেন, হয়তো তিনি মনে করেন তিনি অন্যদের চেয়ে সংবেদনশীল, হয়তো তিনি মনে করেন তার মধ্যে অপ্রকাশিত প্রতিভা আছে। এই আত্মপরিচয়কে আপনি যদি স্পর্শ করতে পারেন, যদি সেই মানুষটির কাছে এমন ব্যবহার করতে পারেন যে মনে হয় আপনি একমাত্র তাকে সত্যিকারভাবে চেনেন, তাহলে সে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হবে। কারণ মানুষ সেই মানুষকে ভালোবাসে যে তাকে সেই মানুষটা ভাবে যে সে হতে চায়। পঞ্চম কৌশল, আবেগকে জাগান, যুক্তিকে নয়। মানুষ মনে করে সে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু আসলে বেশিরভাগ সিদ্ধান্তই আবেগ থেকে আসে। পরে যুক্তি দিয়ে সেই সিদ্ধান্তকে সমর্থন করা হয়। তাই কারো মন জয় করতে চাইলে তার যুক্তির কাছে যাবেন না, তার আবেগের কাছে যান। তার ভয়কে, তার স্বপ্নকে, তার নস্টালজিয়াকে স্পর্শ করুন। একটা স্মৃতি জাগিয়ে দিন, একটা হারানো অনুভূতি ফিরিয়ে দিন। যখন একজন মানুষ আপনার সাথে থাকলে কিছু একটা অনুভব করে, সে আপনার কাছে বারবার ফিরে আসবে, কারণ সে আসলে সেই অনুভূতির কাছে ফিরে আসছে। ষষ্ঠ কৌশল, বিচ্ছেদ ও পুনরায় সংযোগের খেলা। সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি হল কাছে আসুন, তারপর একটু দূরে সরুন। যখন আপনি সব সময় পাওয়া যান, আপনার মূল্য কমে যায়। কিন্তু যখন আপনি হঠাৎ করে কম পাওয়া যান, মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করে এবং এই অনুপস্থিতির অনুভূতি তাদের বুঝিয়ে দেয় আপনি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তারপর যখন আবার ফিরে আসেন, সেই পুনর্মিলনের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই কৌশলটি ব্যবহার করেছিলেন ক্লিওপেট্রা, নেপোলিয়নের জোসেফিন এবং ইতিহাসের প্রায় প্রতিটি সফল সেডুসার। অধ্যায় 4, মানুষের মনের যে দুর্বলতাগুলো সিডাকশনকে সম্ভব করে। রবার্ট গ্রিন বলেন, সিডাকশন কাজ করে কারণ মানুষের মনে কিছু সার্বজনীন দুর্বলতা আছে। এগুলো দুর্বলতা নয়, আসলে এগুলো মানবিক চাহিদা। কিন্তু এই চাহিদাগুলো যখন অপূর্ণ থাকে, তখনই সিডাকশন সেই শূন্য স্থানটা পূরণ করতে পারে। প্রথম দুর্বলতা, একাকিত্ব। আধুনিক পৃথিবীতে মানুষ হাজারো মানুষের মাঝে থেকেও একা। সামাজিক যোগাযোগ আছে, কিন্তু গভীর সংযোগ নেই। মানুষ অনেক কথা বলে, কিন্তু আসল কথা বলার জায়গা নেই। যদি আপনি কারো কাছে সেই জায়গাটা হতে পারেন যেখানে সে সত্যিকারভাবে কথা বলতে পারে, নিরাপদ বোধ করতে পারে, তাহলে সে আপনার প্রতি অত্যন্ত গভীরভাবে আকৃষ্ট হবে। দ্বিতীয় দুর্বলতা, খঙানো অনুভূতির জন্য আকাঙ্ক্ষা। মানুষ বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু হারায়। শৈশবে সেই নিশ্চিন্ততা, কৈশোরের সেই রোমাঞ্চ, প্রথম প্রেমের সেই তীব্রতা। যদি আপনি কাউকে সেই হারানো অনুভূতিগুলোর একটু স্বাদ দিতে পারেন, তারা আপনার প্রতি অপ্রতিরোধ্যভাবে টানা অনুভব করবেন। কারণ আপনি তাদের কাছে শুধু একজন মানুষ নন, আপনি হয়ে উঠেছেন সেই হারানো সময়ের প্রতীক। তৃতীয় দুর্বলতা, অক্তের ক্ষুধা। প্রতিটি মানুষ চায় কেউ তাকে দেখুক, তার মূল্য বুঝুক, তার প্রচেষ্টা লক্ষ্য করুক। কিন্তু বাস্তব জীবনে এটা খুব কম পাওয়া যায়। পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে মানুষ প্রায় অদৃশ্য অনুভব করে। যখন আপনি কারো এই অদৃশ্যতার অনুভূতি দূর করতে পারেন, যখন আপনি তাকে অনুভব করাতে পারেন যে সে গুরুত্বপূর্ণ, সে বিশেষ,
তখন সে আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ে এবং এই কৃতজ্ঞতা আকর্ষণে পরিণত হয়। চতুর্থ দুর্বলতা, উত্তেজনার তৃষ্ণা। বেশিরভাগ মানুষের জীবন একটি ছকে চলে। প্রতিদিন একই কাজ, একই মানুষ, একই আলোচনা। এই একঘেয়েমি মানুষকে ভেতর থেকে শুকিয়ে দেয়। যদি আপনি কারো জীবনে অপ্রত্যাশিততা আনতে পারেন, নতুন অভিজ্ঞতা, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন আনন্দ, তারা আপনার সাথে থাকতে চাইবে, কারণ আপনি তাদের কাছে জীবন্ততার অনুভূতি নিয়ে আসেন। অধ্যায় 5, যে ভুলগুলো সব নষ্ট করে দেয়। প্রথম ভুল, অতিরিক্ত সরাসরি হওয়া। সিডাকশন একটি ধীর প্রক্রিয়া, এটি সময় নেয়। যদি আপনি খুব দ্রুত, খুব সরাসরি হন, মানুষ সজাগ হয়ে যায়, রহস্য ভেঙে যায়, টান থাকে না। ধীরে এগোন, প্রতিটি ধাপে মানুষকে একটু একটু করে কাছে আনুন, যেন মনে হয় তারা নিজেই এগিয়ে আসছেন, আপনি টানছেন না। দ্বিতীয় ভুল, প্রয়োজনের মতো দেখানো। মানুষ সেদিকেই আকৃষ্ট হয় যা সবার নয়। যে সব সময় পাওয়া যায়, সব সময় আগ্রহী, সব সময় অপেক্ষায় থাকে, তার প্রতি আকর্ষণ কমে যায়। নিজের জীবনকে পূর্ণ রাখুন। নিজের লক্ষ্য, শখ, বন্ধু এগুলো থাকুক। আপনার জীবন যদি শুধু ওই একজনকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সে আতঙ্কিত হবে, আগ্রহ হারাবে। তৃতীয় ভুল, প্রশংসার অতিরিক্ত ব্যবহার। সেডাকশনে প্রশংসা একটি শক্তিশালী অস্ত্র, কিন্তু যদি আপনি অতিরিক্ত প্রশংসা করেন, সেটা বিশ্বাসযোগ্য মনে হয় না। মানুষ বুঝতে পারে এটা কৌশল। মাঝে মাঝে হালকা সমালোচনা করুন, একটু দ্বিমত করুন। এই ভারসাম্য আপনার প্রশংসাকে আরও মূল্যবান করে তোলে। চতুর্থ ভুল, একঘেয়ে হয়ে যাওয়া। মানুষ একবার যা পুরোপুরি বুঝে ফেলে, তা নিয়ে আর উত্তেজিত হয় না। নিজেকে সবসময় একটু পরিবর্তন করুন, নতুন দিক দেখান, প্রতিটি দেখায় নতুন কিছু নিয়ে আসুন। অধ্যায় 6, চরিত্রের গভীরতাই সবচেয়ে বড় সিডাকশন। রবার্ট গ্রিন বইয়ের শেষ দিকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। কৌশল শিখতে পারবেন, কিন্তু কৌশল একটি হাতিয়ার মাত্র। হাতিয়ার ততটুকুই কার্যকর যতটুকু তাকে ধরে থাকা হাতটি শক্তিশালী। যদি আপনার ভেতরে কোনো গভীরতা না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে, কোনো আবেগ না থাকে, তাহলে যে কোনো কৌশল একসময় ফাঁকা মনে হবে, মানুষ টের পাবে। কিন্তু যদি আপনার ভেতরে সত্যিকারের কিছু থাকে, এই প্রয়োজনে কোনো প্রযুক্তি ব্যবহার করার প্রয়োজন হবে রে। সত্যিকারের কিছু থাকে, একটি দৃষ্টিভঙ্গি, একটি স্বপ্ন, একটি বিশ্বাস, তাহলে আপনার সিডাকশন হবে আরও শক্তিশালী। কারণ মানুষ অনুভব করবে এই মানুষটির সাথে থাকা মানে শুধু ভালো সময় কাটানো নয়, এই মানুষটির সাথে থাকা মানে কিছু একটার অংশ হওয়া। উপসংহার, এই বইয়ের সার কথা হল, মানুষ যুক্তির চেয়ে আবেগে বেশি সাড়া দেয়। মানুষ তথ্যের চেয়ে অনুভূতিতে বেশি বিশ্বাস করে। মানুষ বাস্তবতার চেয়ে স্বপ্নের প্রতি বেশি আকৃষ্ট। এই সত্যটা বুঝতে পারলে আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সম্পর্কে, যে কোনো পেশায় অনেক বেশি কার্যকর হবেন। কিন্তু সবশেষে একটি কথা মনে রাখবেন, সিডাকশন তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তার ভিত্তি হয় পারস্পরিক সম্মান। যদি আপনি মানুষকে শুধু ব্যবহারের বস্তু মনে করেন, একসময় সেই মোহ ভাঙবে এবং যা তৈরি হয়েছিল তা ধুলোয় মিশে যাবে। কিন্তু যদি আপনি এই শিল্পকে ব্যবহার করেন নিজেকে আরও আকর্ষণীয় করতে, সম্পর্ককে গভীর করতে, মানুষের কাছে পৌঁছাতে, তাহলে এই জ্ঞান আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। রবার্ট গ্রিন বলেন, জগতের সবচেয়ে বড় শক্তি হল মানুষের মন বোঝার শক্তি। যে এটা আয়ত্ত করেছে সে কখনো দুর্বল নয়। আজকের এই অডিও বুক এখানেই শেষ। ধন্যবাদ।